चलो হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সিডিএ ক্যারিয়ার দেশির একাডেমি। আমি অর্ণব। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক বলতে ডাব্লিউবিসিএস এবং সেই সংক্রান্ত পরীক্ষা, যেটা গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা, তার প্রিলিমসের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো এসেছিল বিগত 10 বছরে, সেইটা আমরা আজকে কভার করব এই ভিডিওটা। এই যে আমরা 10 বছরের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করব, সেটা দুটো ভিডিওতে টোটাল কভার হবে। আজকে একটা তুলনামূলকভাবে কম, পরের দিনেরটা তুলনামূলকভাবে একটু বেশি কোশ্চেন কিন্তু আমরা কভার করব। ঠিক আছে, চলো আজকে আমরা কোশ্চেনগুলো শুরু করি। দেখো, প্রথম অঙ্কটায় দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5:4 হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? খুব ভালো। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধের সাথে তাদের ক্ষেত্রফলের সম্পর্ক কি? ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 5:4। ব্যাসার্ধ বলতে রেডিয়াস, আর হচ্ছে 5:4। ক্ষেত্রফল সবসময় হবে আর এর স্কোয়ার, সবসময় হবে ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কি? পাই আর স্কোয়ার। পাই তো সংখ্যা কেটে যাবে, তাহলে দেখো আর স্কোয়ারের অনুপাত, অ্যাকচুয়ালি ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকলে ব্যাসার্ধের স্কোয়ারের অনুপাতটা আমরা কি করব? বার করে নেব, তাহলে ক্ষেত্রফলের অনুপাত বেরোবে। ক্ষেত্রফল সবসময় কি হয়? ক্ষেত্রফল সবসময় হয় ব্যাসার্ধের স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ার আর এখানে 4 স্কোয়ার। 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16। 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16 হয়ে গেল আমাদের। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধের অনুপাত থেকে আমরা ক্ষেত্রফলের অনুপাত পেয়ে যাবো, জাস্ট স্কোয়ার করে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একটি বস্তু 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। ঠিক আছে, যদি বস্তুটিকে 33.60 টাকায় বিক্রি করা হয়, শতকরা কত লাভ হয়? দেখো, 30 টাকায় বিক্রয় করলে বলেছে, যখনই বলে দেবে এইসব, এটা হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক। 30 টাকায় বিক্রয় করলে মানে কি? 30 টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য। 30 টাকায় বিক্রয় করলে বলেছে মানে 30 টাকাটা কি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য যদি দেওয়া থাকে, ক্রয় মূল্য বার করতে হবে। যেহেতু বিক্রয় মূল্যটা দিয়ে দিয়েছে, ক্রয় মূল্যটা বার করবো, সিপিটা। ক্রয় মূল্য সমান কি? না, বিক্রয় মূল্য ইন্টু লাভ বা ক্ষতিটা নিচে, লাভ বা ক্ষতি যায় বলুক নিচে। তাহলে ক্রয় মূল্য সমান কি? বিক্রয় মূল্য ইন্টু লাভ বা ক্ষতি নিচে। 25% লাভ মানে 125টা নিচে, 100টা উপরে। ব্যাস করো, 25 4 100, 25 5 125, 5 6 30, 6 4 24 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 24 টাকা। ক্রয় মূল্য কত? 24 টাকা। এবারে কি বলেছে, যদি বস্তুটিকে 33.6 টাকায় বিক্রি করা হয়, তাহলে 24 টাকায় কিনে 33.6 টাকায় বিক্রি করছি। 24 টাকায় কিনে 33.6 টাকায় বিক্রি করছি, তাহলে লাভই হবে। কত লাভ হবে বলো? তাহলে লাভ হবে 9.6। কতর মধ্যে? 24-এর মধ্যে, যেহেতু 24টা ক্রয় মূল্য। 9.6 লাভ হবে কতর মধ্যে? 24 টাকার মধ্যে। পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ। শতকরা জানতে চাইছে তো, শতকরা মানে পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ। এই পয়েন্টটা উঠিয়ে দিয়ে নিচে 10 গুণ করব। 9.6 মানে কি? 9.6 মানে 9.6 মানে কি? মানে হচ্ছে 96/1 বেটে দশমিকের পর, সরি, দশমিকের পর যেহেতু একটা সংখ্যা, 1 বেটে একটা শূন্য, 96/10। এখানে 10টা লিখলাম। ঠিক আছে, 24 4 96 জানো, 0 0 কাটলো, 4 10 40%, 4 10 40%। শতকরা কত লাভ হয়? 40%। শতকরা কত লাভ হয়? 40%। 4 10 40%। ঠিক আছে, 9.6 পয়েন্টটা উঠিয়ে বাই 10 করলাম। কিভাবে করলাম দেখালাম। 24 4 96, 0 0 কাটলাম, 4 10 40%। তাহলে এখানে তোমার মেন ফোকাস কিটা দিয়ে দিয়েছে, দেখবে বিক্রয় মূল্য না ক্রয় মূল্য? বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে। 30 টাকায় বিক্রয় করলে, অর্থাৎ বিক্রয় মূল্যটা 30 টাকা। ক্রয় মূল্য বার করতে গেলে বিক্রয় মূল্য ইন্টু লাভ বা ক্ষতি নিচে, 100টা উপরে। ওকে, চলো। অনুপের মাহিনা, মাহিনা বলতে এখানে মাইনেটা বলতে চাইছি। অনুপের মাইনে, বেতন, মাইনে বরুণের থেকে 30% বেশি। তাহলে অনুপ আর এখানে বরুণ, তাহলে অনুপের বেতনটা বরুণের থেকে 30% বেশি। বরুণটা 100 ধরো, অনুপটা 130। অনুপের বেতনটা বরুণের থেকে 30% বেশি। বরুণের 100 ধরো, তাহলে অনুপের কত? বরুণের 100 ধরো, অনুপের 30% বেশি, 130। ঠিক আছে, তাহলে বরুণের বেতনটা অনুপের থেকে কত কম? বরুণের বেতনটা অনুপের থেকে কত কম? তাহলে অনুপের থেকে 30 কম। কার বেতনটা? অনুপের।
বরুণের বেতনটা অনুপের থেকে কত কম? 30 কম। যার থেকে সেটাকে আমরা রেফারেন্স ধরবো। 30 কম কতর মধ্যে? 130-এর মধ্যে। 30 কম কতর মধ্যে? না 130-এর মধ্যে। কত কম? 30 কম কতর মধ্যে? 130-এর মধ্যে। পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ, 0 0, 100 দিনে 300/13, 13 দিয়ে ভাগ করো, 13 2 26, 4 0, 13 3 39, 0, 13 26, 4 0, 13 7 91, 23.07, 23.07%। বোঝা গেছে? এরকম অঙ্ক কিন্তু খুব আসে, এরকম অঙ্ক তোমাদের কিন্তু খুব। তাহলে অনুপের মাইনে বরুণের থেকে কত বেশি? না 30% বেশি। তাহলে অনুপের বেতন বরুণের থেকে 30% বেশি। বরুণটা 100 ধরো, অনুপটা 30% বেশি, 130। তাহলে বরুণের বেতন অনুপের চেয়ে কত কম? 30 কম। 130-এর মধ্যে। যার চেয়ে বলবে সেটাকে রেফারেন্স ধরবে। 130-এর মধ্যে 30 কম। পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ। তাহলে 100 দিনে 300/13, 23.07। ওকে, চলো নেক্সট। একটি প্রশ্ন পড়তে 100টি 200 নম্বর, সরি 100টি 2 নম্বরের প্রশ্ন আছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হবে, আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। একটি প্রশ্ন পড়তে 100টি 2 নম্বরের প্রশ্ন আছে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 2 নম্বর দেওয়া হবে, আর ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। তাহলে 100টা যদি 2 নম্বরের প্রশ্ন হয়, 100 দিয়ে কত হয়? 200। ভালো করে বুঝো। যদি ধরো 100টা প্রশ্ন, তো টোটাল 100টাই কেউ সঠিক করেছে। ভালো করে বুঝো, 100টা প্রশ্ন কেউ 100টাই সঠিক করেছে, তাহলে কত নম্বর পাওয়া দরকার? 100 দিয়ে 200। 100টা প্রশ্ন 100টাই কেউ সঠিক করেছে, 100 দিয়ে 200 পাওয়া দরকার। আবার ধরো 100টাই কেউ ভুল করেছে, তাহলে 100 - 1, মানে 100 × -1, কত হয়? -100 পাওয়া দরকার। ভালো করে ব্যাপারটা বুঝো। টোটাল 100টা কোশ্চেন আছে, সঠিক উত্তরের জন্য 2 নম্বর পাওয়া যায়। তাহলে প্রত্যেকটাই ধরো সঠিক করেছে একটা ছেলে, তাহলে 100 দিয়ে 200 পাওয়া দরকার। ধরো প্রত্যেকটাই ভুল করেছে, তাহলে 100 × -1, প্রত্যেকটার জন্য -1 হয়, তো 1 নম্বর কাটা যাবে, -1 হয়। তাহলে 100 × -1, -100 হওয়া দরকার। কিন্তু 200 পায়নি ছেলেটি, -100 পায়নি, পেয়েছে কত? 80। 200 পায়নি, -100 পায়নি, পেয়েছে কত? 80। কত পেয়েছে? 80। ব্যাস, এটার থেকে এটা বিয়োগ 120, এটার থেকে এটা বিয়োগ, এটার থেকে এটা বিয়োগ। দেখো 200 থেকে 80 বিয়োগ 120, এটা জানো। এই 80 থেকে 100 বিয়োগ -100 বিয়োগটা তোমরা 20 করে দেবে। বেশিরভাগ জনে এখানে 20 করে দেবে, কিন্তু 20 নয়, কত? 80 - -100, 80 - -100, 80 - -100 প্লাস 100, 180। 80 - -100, মাইনাসে মাইনাসে প্লাস 100, 80 + 100, 180। ঠিক আছে, কারণ এখানে যখন মাইনাস করতাম, একটা মাইনাস তো অলরেডি করতাম, তার সাথে আর একটা মাইনাস অলরেডি আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। 80 + 100, 180। 180 × 120 কত হয়? 0 0 কাটো, 18 × 12, 6 3 6 2, 3 × 2, টোটাল হচ্ছে 5, 3 2 টোটাল হচ্ছে কত? 5। 5 সমান হচ্ছে 100টা প্রশ্ন, 1 সমান হচ্ছে 20টা, 3 2 টোটাল তো 5, 5 সমান 100টা প্রশ্ন, 1 সমান 20টা প্রশ্ন। এবারে চেয়েছে সঠিক উত্তর কটা? সঠিক উত্তর বাঁ দিকেরটা 3, 3 সমান 60। বোঝা গেল? তাহলে আমার প্রশ্নের অনুপাতটা কত? সঠিক আর ভুলের 18 × 12, 6 3 6 2, টোটাল হচ্ছে 5। 5 সমান 100টা প্রশ্ন, 1 সমান 20টা প্রশ্ন। সঠিকের দিক কোনটা? 3টে। 1 সমান 20 হলে 3 সমান 60, 1 সমান 20 হলে 3 সমান 60। ওকে, 60টা। ছেলেরা কটা প্রশ্ন ঠিক করেছে? না 60। ছেলেটা কটা প্রশ্ন ঠিক করেছে? না 60। ওকে, নেক্সট। x সমান 0 এবং 1-এর মাঝে হলে, এটা মনে হচ্ছে প্রিন্টিং এ কিছু প্রবলেম আছে, এরকম তো থাকবে না। এটা আমি মার্ক করে রাখছি, ঠিক আছে? এটা আমরা দেখে আরেকবার কোশ্চেনটা টাইপ করে দেবো। হ্যাঁ, নেক্সট। 3টি গাড়ির গতিবেগের অনুপাত 2:3:4। ওই 3টি গাড়ি একই দূরত্বে, ওই তিনটি গাড়ি একই দূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে, সবসময় মনে রাখবে স্পিডের উল্টো হয় টাইম। স্পিডের উল্টো হয় টাইম। স্পিডের অনুপাত যদি 2:3:4 হয়, টাইমের অনুপাত হবে 1/2, 1/3, 1/4। আমার কথাটা বোঝা গেল? স্পিডের অনুপাত যদি 2:3:4 হয়,
টাইমের অনুপাত হবে 1/2 ইসডু 1/3 ইসডু 1/4। যে স্পিডের উল্টা হয় টাইম, অর্থাৎ স্পিড বেশি হলে টাইম কম লাগবে, টাইম বেশি লাগলে স্পিড কমবে, এরকম করে জিনিসটা বুঝবে, ঠিক আছে। স্পিড যত বেশি টাইম তত কম, স্বাভাবিক। স্পিড যত কম টাইম তত বেশি লাগবে, তাই স্পিডের উল্টো হয় টাইম। উল্টো বলতে উল্টো বলতে কি, অনন্য যেটাকে বলে। তাহলে 2:3:4 টাইমের অনুপাত 1/2 ইসডু 1/3 ইসডু 1/4। 2, 3, 4 এর লসাগু কত হয়? 2, 3, 4 এর লসাগু হয় 12। 2 দিয়ে 6 গুণ 12, 12 দিয়ে গুণ করো, সবাইকে 12 দিয়ে গুণ করো, ঠিক আছে। এরকম তো নিচে রাখতে পারি না, তাই সবগুলোকে 12 দিয়ে গুণ করলাম। 2, 6, 12, 3, 4, 12, 4, 3, 12, তাহলে 6:4:3 কত হয়ে গেল আমাদের? 6:4:3। ব্যাস, সময়ের অনুপাত হয়ে গেল। তাহলে সবসময় মনে রাখবে বেগের অনুপাতের জাস্ট অপোজিটটা হয় কি, সময়ের অনুপাত। বেগের অনুপাতের অপোজিট হয় কি, সময়ের অনুপাত। 2:3:4, 1/2 ইসডু 1/3 ইসডু 1/4। 2, 3, 4 এর লসাগু 12, সবগুলোকে 12 দিয়ে গুণ করলাম। 2, 6, 12, 3, 4, 12, 4, 3, 12, 6:4:3। ওকে, দেখো নেক্সট। একজন তার মাইনের 10% ব্যাংকে জমা করার পর, আজকে আমরা একটু স্পিডে করছি, তার কারণ হচ্ছে আমাদের অনেকগুলোই আছে অঙ্কগুলো, ঠিক আছে, 100টার মতো আছে, তাই আমাদেরকে দুটো ক্লাসে করতে হবে, তাই একটু আমাদেরকে স্পিড আপ কিন্তু করতেই হবে, কিছু করার নেই। সরি, একজন তার মাইনের 10% ব্যাংকে জমা করার পর তার অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দেয়। যদি তার মাইনে 5,000 টাকা হয়, যদি তার মাইনে 5,000 টাকা হয়, তাহলে সে কত টাকা বাড়ি ভাড়া দিয়েছিল? তাই তো, খুব ভালো। তাহলে তোমাদেরকে প্রথমে ফোকাস হবে সে বাড়ি ভাড়া কত দিয়েছিল, 4%। কতর 4%? তার মাইনের 4%। মাইনেটা কত? মাইনেটা হচ্ছে 5,000। এই 5,000-এর 4% কি বাড়ি ভাড়া দিয়েছিল? না, এই 5,000-এর 10% সে জমি ছিল। 5,000-এর 10% সে ব্যাংকে রেখেছিল। 5,000-এর 10% সে কি রেখেছিল? ব্যাংকে রেখেছিল। তাহলে 5,000-এর 90% খরচা করেছে। 5,000-এর 10% সে ব্যাংকে রেখেছিল, তাহলে 5,000-এর কত খরচা করেছে? 5,000-এর 90% তার কাছে আছে, তার 4% সে ব্যাংকে রেখেছে। এই জায়গাটায় ট্রিকটা এইটা। 10% ব্যাংকে রেখেছে, ওটা আমরা ধরবোই না 5,000-এর মধ্যে। 5,000-এর কত আছে? তার 90% আছে, তার 4% সে বাড়ি ভাড়া দিয়েছিল। ব্যাস, করে দাও। দুটো শূন্য, এখানে একটা, এখানে একটা, দুটো শূন্য, দুটো শূন্য, ব্যাস। 5, 9, 45, 45, 4, 180 টাকা। তাহলে সে বাড়ি ভাড়া কত দিয়েছিল? 180 টাকা, 180। বাড়ি ভাড়া কত দিয়েছিল? 180। বাড়ি ভাড়া কত দিয়েছিল? 180। ওকে, গট ইট। তাহলে কি, 5,000 টাকা মোট মাইনে, তার 10% ব্যাংকে রেখেছে, মানে 90% আছে, তার 4%। চলো, বাড়ি ভাড়াটাই আমার চেয়েছি। নেক্সট। হ্যাঁ, এই অঙ্কটা খুব ভালো, দেখো। পরপর 3টি বিজোড় সংখ্যার প্রথমটির 3 গুণ তৃতীয়টির দ্বিগুণের থেকে চাইতে 3 বেশি। তৃতীয় সংখ্যাটি কত? ঠিক আছে, আগে আমি 3টে সংখ্যা ধরে নিই, এ, বি আর সি। এ, বি, সি কি? পরপর 3টে বিজোড় সংখ্যা। পরপর 3টে বিজোড় সংখ্যা বলো কি কি? 5, 7, 9। পরপর 3টে বিজোড় সংখ্যা কি কি? 5, 7, 9 ধরতে পারি। পরপর 3টে বিজোড় সংখ্যা, তোমরা যা ইচ্ছা ধরতে পারো, 11, 13, 15 ধরতে পারো। পরপর বলেছে 3টে বিজোড় সংখ্যা 5, 7, 9। সংখ্যা 3টে আমি ধরেছি এ, বি, সি, ঠিক আছে। বলে যে প্রথমটির 3 গুণ, মানে এর 3 গুণ সমান তৃতীয়টির 2 গুণের চেয়ে 3 বেশি। তৃতীয়টার 2 গুণের চেয়ে 3 বেশি। তৃতীয়টার 2 গুণের চেয়ে 3 বেশি, বুঝা গেল? তাহলে প্রথমটির 3 গুণ সমান তৃতীয়টির দ্বিগুণের চেয়ে 3 বেশি। তৃতীয়টির দ্বিগুণের চেয়ে 3 বেশি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে 3a সমান 2c প্লাস 3। তাহলে আমরা বলতে পারি 3a প্লাস 2cটা এদিকে নিয়ে চলে এসো, মাইনাস 2c সমান 3। এই সমীকরণটা মনে রাখা ভালো করে। 3a মাইনাস 2c সমান 3। 3a মাইনাস 2c সমান, এই সমীকরণটা ভালো করে মনে রাখো। কেন মনে রাখতে বলছি? কারণ আছে। এবার একটা জিনিস লক্ষ্য করো। কি লক্ষ্য করবে? না, বলেছে পরপর 3টি বিজোড় সংখ্যা। আচ্ছা, আমরা এখান থেকে তো তৃতীয় সংখ্যাটা বার করতে পারবো না। এখান থেকে এর মানটা জানবো, তবেই তো সি এর মানটা বার করতে পারবো। তৃতীয় সংখ্যা বলতে সিটা বার করবো। সি এর মান কিভাবে বার করবো? সি এর মান কিভাবে বার করবো বলো?
সি এর মান তখনই বার করতে পারবো যখন এ এর মানটা জানতে পারবো, বা এ কে সুইতে রূপান্তরিত করতে পারবো। কি হবে? সি আর এর আরেকটা সম্পর্ক আছে, দেখো সি মাইনাস এ হচ্ছে 4, সি আর এ এর পার্থক্য কত? সি আর এ এর পার্থক্য হচ্ছে 4, সি মাইনাস এ কত? 9 মাইনাস 5 4। সি আর এর পার্থক্য কত বলো? সি আর এর পার্থক্য হচ্ছে 4, ঠিক কিনা? সি আর এর পার্থক্য কত? সি মাইনাস এ কত? তোমরা যাই নাও সংখ্যা 11 13 15 যাই নাও, দেখবে সি আর এর পার্থক্যটা হবে 4, ঠিক আছে? এটা একটা ভাইটাল পয়েন্ট, সি আর এর পার্থক্যটা হচ্ছে 4, ঠিক আছে? এরপরে যেহেতু আমার তৃতীয় সংখ্যাটা চাই, তাহলে আমাকে এই সংখ্যাটা কাটাতে হবে, এ কে কাটাতে হবে। কাকে কাটাতে হবে? এ কে কাটাতে হবে। এ কে কাটানোর জন্য কি করতে হবে? এটা দেখো 3 আছে, এখানেও 3 আনতে হবে। আমার এই সমীকরণের সাথে এই সমীকরণ ইকুয়েট করব, তারপর এ কে কাটাবো। কেন এ কে কাটাবো? কারণ আমার তৃতীয় সংখ্যাটা চাই, তাহলে আমাকে সি কে আনতে হবে, সি কে আনতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে কাটাতে হবে। এ কে কিভাবে কাটাবো? এখানে 3 আছে, এটাকেও 3 দিয়ে সবগুলোকে গুণ করছি, তাহলে এটা 3c মাইনাস 3a সমান 4 3 12। সবগুলোকে 3 দিয়ে গুণ করলাম, 3c মাইনাস 3a সমান 4 3 12, 3c মাইনাস 3a সমান 4 3 12। ব্যাস হয়ে গেল। প্লাস 3 মাইনাস 3 কেটে গেল, 3c মাইনাস 2c সমান 1c, 1c মানে c, 3c মাইনাস 2c মানে কত? 1c বা সমান c, আর এটা 12 3 15। তাহলে সি এর মান অর্থাৎ তৃতীয় সংখ্যাটি হচ্ছে 15। তৃতীয় সংখ্যাটি কত? 15। সি এর মান কত? সি এর মানটা হলো 15। তাহলে আমার প্রথম নাম্বার হচ্ছে আমার যেটা করতে হবে, এ বি সি, তিনটে সংখ্যা নিলাম এ বি সি, সেটা আমরা সংখ্যা ধরে নিচ্ছি, নিজের বুঝার সাহায্যে। তোমরা যা ইচ্ছা ধরতে পারো, তিনটা পরপর বিজোড় বলতে 5 7 9। প্রথমটা 3 গুণ সমান তৃতীয়টা দ্বিগুণের চেয়ে 3 বেশি, এ ইন্টু 3 সমান সি ইন্টু 2 প্লাস 3, ঠিক আছে? 3a সমান 2c প্লাস 3, প্লাস 2c হয়ে গেল মাইনাস 2c, 3a মাইনাস 2c সমান 3। এবার যেহেতু সি আর এর আমার আরেকটা সম্পর্ক দরকার, সি মাইনাস এ দেখো 4, সি মাইনাস এ কত? 4, সি মাইনাস এ 4। এরপর যেহেতু এখানে 3a আছে, এটাকেও 3a করতে হবে, তাই সবগুলোকে 3 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ করলাম, তো 3c মাইনাস 3a সমান 12। এটাই এখানে লিখলাম, 3a মাইনাস 3a কেটে গেল, 3c মাইনাস 2c সমান শুধু c, 12 আর 3 15। তাহলে তৃতীয় সংখ্যাটা 15। তৃতীয় সংখ্যাটা কত? তৃতীয় সংখ্যাটা 15। তৃতীয় সংখ্যাটা কত? না 15। তৃতীয় সংখ্যাটা 15। নেক্সট, নেক্সট, ওকে। এই চলো 10, তিনটি আমকে, এটা আম, তিনটি আমকে 4টির ক্রয় মূল্যে বিক্রয় করা হয়, তবে লাভ কত? মানে 3টা আমকে 4টার ক্রয় মূল্যে বিক্রি করা হয়। ভালো করে বুঝো অঙ্কটা। মানে 3টা আমের যেটা বিক্রয় মূল্য, সেটা 4টা আমের ক্রয় মূল্যের সমান। মানে 4টা আম যে দামে কিনেছি সেই দামে 3টা আম বিক্রি করে দিচ্ছি। 4টা আম যে দামে আমি কিনেছি সেই দামে 3টা আম বিক্রি করছি, অর্থাৎ আমি লাভই করছি একটা আমের। কটি বিকে, এটা ইম্পর্টেন্ট। কটা বিকে, সবসময় সংখ্যা দিয়ে থাকলে কটি বিকে লাভ করছি সেটা ইম্পর্টেন্ট। তাহলে একটি লাভ করছি, 3টি বিকে, একটি লাভ হচ্ছে 3টার বিক্রয় মূল্য 4টার ক্রয় মূল্যের সমান, তাহলে একটা লাভ হচ্ছে। ভালো করে একটু প্র্যাকটিক্যালি ভাবো, চারটা চারটা আমাকে কিনতে যে টাকাটা লেগেছে সেই টাকাটা আমি তুলে নিচ্ছি 3টা আম বিক্রি করে, তাহলে একটা লাভ করছি 3টা বিক্রি করে। তাহলে 1/3 পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে গুণ, 100/3 তাহলে 33.31, সরি 33.33%। এটা দশমিক হবে, এটা একটু ভুল আছে ইয়েতে, হ্যাঁ টাইপিং 33.3334 আর কি। চলো নেক্সট। 4 অঙ্কের একটি সংখ্যা A381 যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে এর মান কত? খুব ভালো, 11 দ্বারা বিভাজ্যের শর্তটা জানতে হবে। 11 দ্বারা বিভাজ্যের শর্তটা কি? 11 দ্বারা বিভাজ্য কখন হয় বলো, কখন হয়? 11 দ্বারা বিভাজ্যের শর্তটা দেখো, আমি ভালো করে বলে দিচ্ছি, একটু নোট ডাউন করে নাও। 11 দ্বারা বিভাজ্য হচ্ছে একটা সংখ্যা ছেড়ে ছেড়ে যোগ করো, একটা সংখ্যা ছেড়ে ছেড়ে যোগ, মানে এর সাথে 8 যোগ, a প্লাস 8 সমান 3-এর সাথে 1 যোগ 3 প্লাস, একটা সংখ্যা ছেড়ে ছেড়ে যোগ করো, একটা সংখ্যা ছেড়ে ছেড়ে যোগ করো, দুটো সমান করো, a প্লাস 8 সমান 3 প্লাস 1। তাহলে a প্লাস 8, 3 একে 4, প্লাস 8টা ওই দিকে গেলে -8, a সমান 4 - 8।
মাইনাস প্লাস 8 দিয়ে গেলো -8, এ সমান কত 4 - 8, 4 - 8 মানে কত -4। অপশানে তো কোথাও -4 নেই, তাহলে এর মানটা -4 করলেন কি করে? না, এর মান -4 নয়, এর মান কত 11 দিয়ে ভাগ করলে বলেছে তো, তাহলে 11 - 4 7, এর মান কত হবে 7। ঠিক আছে, তাহলে 11 দ্বারা বিভাজ্যতার সব থেকে প্রথম শর্ত হচ্ছে একটা ছেড়ে ছেড়ে যোগ, তাহলে a + 8 আর এদিকে 3 + 1, তাহলে a + 8 সমান 3 × 4, প্লাস 8 দিয়ে গেলে -8, তাহলে 4 - 8 কত হয় -4, তাহলে এর মান -4 তো হতে পারে না, তাহলে এর মান কত না 11 - 4, যেহেতু 11 দ্বারা বিভাজ্য, 11 - 4 মানে 7, 11 - 4 মানে 7। ওকে, নেক্সট। একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি ওই কাজটি 20 দিনে করতে পারে, উহারা সি কে সাথে নিয়ে ওই কাজটি 5 দিনে শেষ করে, এই কাজটি সি এর একা করতে কতদিন সময় লাগবে? এটা ধরো টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক, সময় কার্যের অঙ্ক। এ বি, এ বি সি, এরকম ভাবে তিনটা লিখবে, এ একা একটা, বি একা একটা, আর সি কে সঙ্গে নিয়ে মানে এ বি সি। এ একা একটা, বি একা একটা, আর সি কে সঙ্গে নিয়ে মানে এ বি সি। এ একটা কাজ কতদিনে করতে পারে? 10 দিনে। বি কত দিনে? 20 দিনে। আর সি কে সঙ্গে নিয়ে মানে এ বি সি একসাথে 5 দিনে। তাহলে এ একটা কাজ করতে পারে 10 দিনে, এ একটা কাজ করতে পারে কদিনে? 10 দিনে। ঠিক আছে, আচ্ছা বি কত দিনে? 20 দিনে। আর সি কে সঙ্গে নিয়ে অর্থাৎ a + b + c 5 দিনে। 5 10 20 লসাগু করো, 20 হয়। 5 4 এ 20, 10 2 এ 20, 20 এ বি সি থেকে যদি এ আর বিটা বাদ দিয়ে দিই তাহলে সি পড়ে থাকে। এ বি সি থেকে যদি এ আর বি বাদ দিয়ে দিই, 4 থেকে যদি 3 বাদ দিয়ে দিই তাহলে এটা সিটা পড়ে থাকে। আমার সি তো দরকার, সি একা কত দিনে করবে? এ বি সি থেকে এ আর বিটা বাদ দিয়ে দিলাম, তাহলে শুধু এ আর বিটা বাদ দিয়ে দিলে শুধু সি পড়ে থাকছে, অর্থাৎ 4 থেকে 3 বাদ দিয়ে দিলাম, এই 1 পড়ে থাকছে, সি এর মান 1। 20 কাজ 1 ক্ষমতা, সি সমান 20 কাজ 1 ক্ষমতা মানে 20 দিন। 20 কাজ 1 ক্ষমতা, তাহলে করতে কতদিন সময় লাগবে? 20 দিন। 20 কাজ 1 ক্ষমতা কতদিন সময় লাগবে? 20 দিন। 20 কাজ 1 ক্ষমতা কতদিন সময় লাগবে কাজটি করতে? 20 দিন। কতদিন? 20 দিন। ওকে, চলো নেক্সট। একটি দ্রব্য শতকরা 10%, শতকরা 10 টাকা ক্ষতিতে বিক্রি করা হলো। যদি দ্রব্যটি 40 টাকা অধিক মূল্যে বিক্রি করা হতো তাহলে শতকরা 10 টাকা লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? খুব ভালো। আচ্ছা, শতকরা যদি 10 টাকা ক্ষতিতে বিক্রি করা হয়, শতকরা 10 টাকা ক্ষতি মানে 10% ক্ষতি, সেইটাকে আমাকে করতে হবে কত টাকা? 40 টাকা অধিক মূল্যে, তাহলে 40 টাকা বাড়াবো, দিয়ে এবার লাভ হবে কত? 10% লাভ হবে। লাভ হবে কত না 10%। যেটা আমি করলাম সেটা বুঝো। তাহলে আমি প্রথমে 10% ক্ষতিতে বিকছিলাম, দিয়ে 40 টাকা বাড়ালাম, দিয়ে কত করছি? 10% লাভ, দিয়ে কত করছি না 10% লাভ, কত করছি? 10% লাভ। ঠিক আছে, আচ্ছা এই যে 10% লাভ আর 10% ক্ষতির পার্থক্য কত? 0। 10% লাভ আর 10% ক্ষতির পার্থক্য কত? না, 10% লাভ আর 10% ক্ষতির পার্থক্য 20%। বুঝতে পারছো? একদিকে 10% ক্ষতি, একদিকে 10% লাভ, কিন্তু ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা কিন্তু 20%। ডিফারেন্সটা কত? 20%। এটা ধরো 0, একদিকে 10% ক্ষতি, একদিকে 10% লাভ, তাহলে ডিফারেন্সটা কত রয়েছে? 10 10 20%। তাছাড়াও তোমাদের একটা সহজ উদাহরণ দিলে বুঝতে পারবে, 10% ক্ষতি মানে 90 টাকা, 10% লাভ মানে 110 টাকা, তাহলে পার্থক্য কত? 110 আর 90 এর 20%। তাহলে 10% আর 20% হচ্ছে কত? 20%-এর পার্থক্য। 10% ক্ষতি আর 10% লাভের পার্থক্য 20%, সমান 40 টাকা। 20% সমান 40 টাকা, 0 0 1%, 2 1 2, 2 2, 1% সমান 2 টাকা, আর 100% সমান 200 টাকা। 100% চাই, ক্রয় মূল্য মানেই 100% চাই, ক্রয় মূল্য মানে কত? 100% চাই। তাহলে 20% সমান 40 টাকা, 1% সমান 2 টাকা, 100% সমান 200 টাকা। 100% সমান কত? 200 টাকা। ওকে, অঙ্কগুলো হয়েছে। নেক্সট, দুটি সংখ্যার অন্তর্ফল 15 এবং এদের বর্গমূলের অন্তর্ফল 1 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত হবে? দেখো এই জিনিসটা একটু তোমাদেরকে একটু বুঝতে হবে যে আমি এখানে কি করছি, কি করতে চাইছি।
ওই এখানে ক্ষুদ্রতর সংখ্যাটি বার করতে চাইছি, এটার জন্য সব থেকে ভালো মেথড হচ্ছে অপশন টেস্ট। আমি কি বার করতে চাইছি, ক্ষুদ্রতর সংখ্যাটি কত, সেটার জন্য সব থেকে ভালো মেথড হচ্ছে কি অপশন টেস্ট। কিভাবে, ধরো ক্ষুদ্রতর সংখ্যাটি 81, ধরো মানে দুটো সংখ্যা, একটা ছোট একটা বড়, ক্ষুদ্রতর মানে ছোটটা 81, তাহলে বড়টা কত, দুটোর অন্তরফল মানে দুটোর পার্থক্য, দুটোর বিয়োগফল তো 15 বলে দিয়েছি, তাহলে একটা 81 হলে আর একটা 15 বেশি হবে, 96 হবে। ব্যাপারটা বুঝো, ক্ষুদ্রতর সংখ্যাটি যে যেত, আমি অপশন এটা যদি ধরে নিই যে ক্ষুদ্রতর সংখ্যাটা 81, তাহলে বড়টা কত, বড়টা 81 প্লাস 15 96, তবেই তো অন্তরফলটা 15 হচ্ছে। ঠিক আছে, এরপরে বলে যে এদের বর্গমূলের অন্তরফল 1, বর্গমূল মানে রুট। আচ্ছা, রুট 81 বর্গমূল যেন নয় হয়, রুট 96 কি বর্গমূল জানো, রুট 96 বর্গমূল কি পূর্ণ সংখ্যায় আসে? তাহলে আমরা বলতে পারি যে রুট এটা হবে না, অপশন এটা হবে না। অপশন বি, অপশন বি কত, 49, ক্ষুদ্রতর সংখ্যাটা 49, তাহলে বৃহত্তর সংখ্যাটা কত, 49 প্লাস 15 64, ক্ষুদ্রতর সংখ্যাটা 49, ঠিক আছে, বৃহত্তর সংখ্যাটা কত, 15 অন্তরফল তো, তাহলে 15 বেশি হবে, ছোটটা 49 হলে বড়টা 15 বেশি হবে, 49 প্লাস 15 64। এদের বর্গমূলের অন্তর, বর্গমূল মানে রুট, এর বর্গমূল 8, এর বর্গমূল 7, ব্যাস অন্তরটা 1, ঠিকই তো আছে, বর্গমূলের অন্তর একই তো চেয়েছি, বর্গমূলের অন্তর 1, অপশন বিটা সঠিক। কোনটা সঠিক, অপশন বিটা। ক্ষুদ্রতর সংখ্যাটা 49, তাহলে বড়টা 64, তাহলে অন্তরফল 15, ঠিক আছে। আবার যদি বর্গমূল করি মানে এর রুট আর এর রুট, তার পার্থক্যটা 1, ঠিকই আছে, 8 আর 7, 8 আর 7। নেক্সট, পনেরোটা, মনীষ 10 মিনিটে 500 শব্দ টাইপ করতে পারে, ঠিক আছে, মনীষ 10 মিনিটে কত শব্দ টাইপ করতে পারে, 10 মিনিটে 500 শব্দ টাইপ করতে পারে, এবং রানা 10 মিনিটে 400 শব্দ টাইপ করতে পারে, দুজন একত্রে কত সময় 3600 শব্দ টাইপ করবে। একটা জিনিস ভেবে দেখো, এ 10 মিনিটে 500, এ 10 মিনিটে 400, তাহলে কি এরা টোটাল 20 মিনিটে 900 করবে, 10 10 20 মিনিট, 500 400 900, তাহলে কি এরা টোটাল 20 মিনিটে 900 করবে যখন একসাথে করবে, না, এরা 10 মিনিটেই 900 করবে। কেন, এখান থেকে ধরো, এখান থেকে আমার একটা ডিস্টেন্স যেতে একজনের লাগে আধ ঘন্টা আর একজনেরও লাগে আধ ঘন্টা, ঠিক আছে, যখন দুজনে একটা বাইকেই চেপে যাবে তাদেরকে আধা 1 ঘন্টা লাগবে সময়, সেম ডিস্টেন্সটা না, আধ ঘন্টায় সময় লাগবে। ঠিক তেমনি যখন এও 10 মিনিট লাগে, এরও 10 মিনিটে একটা সার্টেন অ্যামাউন্ট টাইপ করতে পারে, যখন তারা দুজনে একসাথে টাইপ করছে, এও 10 মিনিট করছে, এও 10 মিনিট করছে, টাইমটা দুজনের 10 মিনিট করেই লাগছে, টাইমটা দুজনের কত লাগছে, টোটাল 10 মিনিটই লাগছে, কিন্তু 10 মিনিটে তারা অনেক বেশি টাইপ করছে, কত, একজন 500টা একজন 400টা, তাহলে ওই 10 মিনিটে এরা 900টা টাইপ করছে। যখন একসাথে টাইপ করছে 10 মিনিটই তো লাগছে, দুজনেরই 10 মিনিট, 10 মিনিট সময়ে তারা 500 আর 400 900টা শব্দ টাইপ করছে, তাহলে 900টা শব্দ টাইপ করছে এরা একসাথে 10 মিনিটে। বুঝা গেল, 10 10 20 লাগবে না তখন, কেসটা বুঝা গেল, তাহলে 900টা শব্দ টাইপ করছে 10 মিনিটে, তাহলে 3600টা কত মিনিটে টাইপ করবে, এটা যখন 4 গুণ হবে এটাও 4 গুণ হবে, 40 মিনিটে, কত মিনিটে, 40 মিনিটে, 900টা 10 মিনিটে, তাহলে 3600টা 40 মিনিটে, 900টা 10 মিনিটে, 3600টা 40 মিনিট। নেক্সট, রুট 625 প্লাস এটা, দেখো খুব ভালো করে করা যাবে, দেখো এটা কিভাবে করবো, এটা তো লেখাই আছে, লেখার দরকার নেই। 625 আমরা 625 এখানে রাখলাম, ভালো করে বুঝো, এটাকে কত লিখবো, এটাকে লিখবো 625 বাই একের পিঠে, যেহেতু দশমিকের পর দুটো সংখ্যা তাই একের পিঠে দুটো শূন্য, প্লাস রুট 625 বাই দশমিকের পর যেহেতু এখানে 4টা সংখ্যা আছে তাই একের পিঠে 4টা শূন্য, দশমিকের পর 4টা সংখ্যা তাই একের পিঠে 4টা শূন্য, ব্যাস। রুট 625 মানে কত, 25, 625 কার স্কোয়ার, 25 স্কোয়ার, 625 কার স্কোয়ার হয় 25 স্কোয়ার, তাহলে 25 ইন্টু 25, ঠিক আছে, রুট 625 মানে হচ্ছে 25, আর 100টা রুটের বাইরে আসলে হবে 10, ঠিক একইভাবে 625টা রুটের বাইরে আসলে হবে 25,
যেহেতু 625টা 25-এর স্কোয়ার, আর 4টা শূন্য রুটের বাইরে আসলে হবে 2টো শূন্য, ব্যাস হয়ে গেল। তাহলে 25 প্লাস একটা শূন্যের জন্য 1 ঘর আগে দশমিক, প্লাস 2টো শূন্যের জন্য 2 ঘর আগে দশমিক, 2টো শূন্য তাই ডান দিক থেকে 2 ঘর আগে একটা জিরো বসালাম সাজাবার জন্য, 2টো শূন্য তাই 2 ঘর আগে দশমিক আর একটা জিরো বসালাম, ঠিক আছে। ব্যাস এরপরে যোগফলটা করো, 25 আর 2 হয় 27.5, 25 আর 2 যোগ করলে 27.5 প্লাস 0.2, তাহলে 27.5, দশমিকটা কিন্তু দশমিকের জায়গায় রাখবো, এর নিচেই রাখবো, তারপর 0.25, তাহলে 0 পয়েন্ট তো আছে 2 আর এখানে 5, এরকম ভাবে সাজাবে। এখানে 0.25 করতে যাও না, দশমিকের নিচেই দশমিক রাখবে, 0.25, কিছু নেই এখানে, 0 ধরো, ব্যাস যোগ করো 5, 5 2 7, 27.75, এটা দশমিক, হ্যাঁ 27.75, 27.7, তাহলে কি করলাম 625 রুট 625 মানে 25, যেহেতু 625 25 স্কোয়ার, রুট 625 বাইরে আসলে 25, 2টা শূন্যের জন্য বাইরে আসলে একটা শূন্য, তাহলে 25/10, 25/100, একটা শূন্যের জন্য 1 ঘর আগে দশমিক, 2টা শূন্যের জন্য 2 ঘর আগে দশমিক, ব্যাস করো 27.5 আর 0.25 কত হয় 27.75, কত 27.75, ওকে হয়েছে, ওকে চলো নেক্সট। একটি গোলকের তলের ক্ষেত্রফল উহার ঘনফলের 3 গুণ, গোলকের ব্যাস কত দেখো ভালো করে বুঝো, একটা গোলকের তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr², গোলক বলতে এটা, গোলকের তলের ক্ষেত্রফল কত 4πr², ওকে, সেটা সমান কি তার ঘনফলের, ঘনফল বলতে আয়তন 4/3π আর তার 3 গুণ, তাহলে একটা গোলকের তলের ক্ষেত্রফল মানে 4πr² সমান তার ঘনফলের 3 গুণ, ঘনফল মানে আয়তন, আর আয়তন কত 4/3πr3, তার 3 গুণ 4/3πr³ ইন্টু 3, 4/3πr³ ইন্টু 3, ঠিক আছে, ব্যাস 4π কেটে গেল উভয় দিকে, 3 কেটে গেল, তাহলে এটা r² সমান r³ r² মানে r ইন্টু আর, r³ মানে r ইন্টু দুটো আর কেটে গেল, তাহলে এখানে পড়ে গেল আর, এটা হচ্ছে কিছু নেই মানে 1, 0 করবে না কিন্তু 1, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 1, এটা ধরো গোলক, ওভাল হয়ে গেল, এটা ধরো একটা গোলক, তার ব্যাসার্ধ যদি আর হয় মানে 1 হয়, ব্যাসার্ধটা যদি 1 হয়, ব্যাসটা কত হবে 2, ব্যাসার্ধ মানে কি ব্যাসের অর্ধেক, ব্যাসের অর্ধেকটা যদি 1 হয় ব্যাসটা কত হবে, ব্যাসটা হবে 2, তাহলে ব্যাস হচ্ছে বা 2r যেটা হচ্ছে 2 1 2, ব্যাস হবে 2 সেমি, ব্যাস কত হবে, ব্যাস হবে 2 1 2 সেমি, বোঝা গেল। তাহলে ব্যাসার্ধ যদি আমার 1 হয়, আর সমান যদি 1 হয়, ব্যাস হবে কত 2r, 2r সমান কত 2 1 2 সেমি, 2 1 2 সেমি। নেক্সট, 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ হবে। আচ্ছা পূর্ণ বর্গ মানে তোমাদেরকে বুঝতে হবে পূর্ণ বর্গ মানে কি, পূর্ণ বর্গ মানে একই সংখ্যা জোড়ায় থাকবে তখনই পূর্ণ বর্গ হবে। যেমন যদি 27কে ভাবো, 27 কিন্তু 3 × 3 × 3, এটা কি পূর্ণবর্গ হবে, হবে না, কারণ এক জোড়া আছে, আর তো নেই, আরো এক জোড়া এরকম থাকতে হবে, তাই তো, একটা জোড়াই আছে ঠিক আছে, কিন্তু এটা জোড়াই নেই, তাহলে আমরা এটা করতে পারবো না, তাহলে 27টা হবে না। তাহলে আমার কোনটা হবে, যেমন 16টা হবে, কি করে 16টা হচ্ছে 4 × 4, এক জোড়ায় আছে, অসুবিধা নেই, তাহলে এটাকে এরকম করে আমরা পূর্ণবর্গ করি। এরপর 112টাকে যদি পূর্ণবর্গ করতে হয় কি করব, 112কে ভাঙবো আগে, 112কে আগে ভাঙবো, কত দিই আগে 2 দিই, 2 56, 2 28, 2 14, 2 7, এরপর দেখি জোড়া ক জোড়া আছে, এটা এক জোড়া আছে, এটা এক জোড়া আছে, কিন্তু 7টা তো আর জোড়া নেই, তাহলে আর একটা 7 নিতে হবে, এটাকে পূর্ণবর্গ করতে গেলে আর একটা 7 নিতে হবে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে, তবে আর এক জোড়া 7 হয়ে গেলে পূর্ণবর্গ হয়ে যাবে, একটা 7 গুণ করতে হবে, কি গুণ করতে হবে, আর একটা 7, তাহলে কত গুণ করতে হবে না আর একটা 7, কত গুণ করতে হবে আর একটা 7, ব্যাস হয়ে গেল, এটাতেই হয়ে গেল, ওকে। নেক্সট,
তিনটি বর্গাকার ক্ষেত্রের যাদের বাহুগুলি হলো 2 সেমি, 3 সেমি এবং 6 সেমি সমন্বয়ে নতুন একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। নতুন বর্গাকার ক্ষেত্রের বাহু কত? ঠিক আছে, 2 সেমি, 3 সেমি আর 6 সেমি, এগুলো এক একটা বর্গক্ষেত্রের বাহু। আচ্ছা, বর্গক্ষেত্রের বাহু যদি 2 সেমি হয়, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এটা আয়তক্ষেত্র হয়ে গেল। বর্গক্ষেত্রের একটা বাহু যদি 2 সেমি হয়, তার ক্ষেত্রফল কত হবে? 2 স্কোয়ার। বর্গক্ষেত্রের একটা বাহু যদি 2 সেমি হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 2 স্কোয়ার। ঠিক তেমনি 3 সেমি হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 3 স্কোয়ার, 6 সেমি হলে 6 স্কোয়ার। যোগ করো, তাহলে সমন্বয়, সমন্বয় মানে কি? যোগ করে, নতুন করে কত হচ্ছে? 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 6 স্কোয়ার 36। আর নতুন যে ক্ষেত্রফলটা তৈরি হবে সেটা হচ্ছে 49, যার ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। নতুন যে ক্ষেত্রফলটা তৈরি হবে তিনটাকে যোগ করে, সেই ক্ষেত্রফলটা মোট কত? 49। যে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা কি? সেটা হচ্ছে এ স্কোয়ার সমান 49। যে বড় বর্গক্ষেত্রটা করা হচ্ছে এই তিনটাকে মিলিয়ে, তার একটা বাহু হচ্ছে এ, তাহলে তার ক্ষেত্রফল নিশ্চয়ই এ স্কোয়ার, যেটা সমান কিনা এই যোগফলটা, এ স্কোয়ার সমান 49। তাহলে এ সমান কত? 49টা কাজ করে 7 স্কোয়ার। তাহলে এই যে একটা বাহু হচ্ছে 7, একটা বাহু কত? বর্গক্ষেত্রের একটা বাহু হচ্ছে 7, বর্গক্ষেত্রের একটা বাহু কত? না 7, এ স্কোয়ার সমান 49, তাহলে এ সমান কত? 7। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 27:9, তাদের বিয়োগফল যদি 6 হয়, সংখ্যা দুটি হবে কত? এদের বিয়োগফল কত? 2। অনুপাত হিসাবে বিয়োগফল কত? 2, বিয়োগফল হচ্ছে 6। 1 সমান 3, সংখ্যা দুটো কি কি? একটা 7 আর একটা 9। 1 সমান 3 হলে 7 সমান 7 3 21, 9 সমান 9 3 21 আর 27, 21 আর 27। 27:9, 7 আর 9 এর বিয়োগফল কত? 2, 2 সমান 6, 1 সমান 3। তাহলে দুটো সংখ্যা কি কি? একটা 7, 7 3 21, 9, 9 3 27। ওকে, এখান থেকে এরকম ভাবে করবে। বিয়োগফলটা যে দিয়ে দিয়েছে, তাহলে আমাকে বিয়োগফলটাই বার করতে। নেক্সট, এটা দেখো, এটা অঙ্ক রিজনিং। এটা একজন ব্যক্তি 7 কিমি পূর্ব দিকে যান। আচ্ছা, আমি করতে করতে দেখো, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। আচ্ছা, এটা একটু ইমাজিনেশনেরও তোমাদের, একটু ইমাজিনেশন তোমাদেরকে করতে হবে এই ডাইরেকশনের যদি রিজনিং করবে যখন। একজন ব্যক্তি 7 কিমি পূর্ব দিকে যান, 7 কিমি পূর্ব দিক, এটা পূর্ব দিক, 7 কিমি গেল, ঠিক আছে, 7 কিলোমিটার, ঠিক আছে। তারপর দক্ষিণ দিক, দক্ষিণ দিক মানে নিচ দিকটা, দক্ষিণ দিকে কত যায়? দক্ষিণ দিকে 2 কিমি, ঠিক আছে, 2 কিমি গেল। তারপর এদিকে মুখ করে যদি বাঁ দিক যায়, এদিকে মুখ করে যদি বাঁ দিকে ঘুরে 1 কিমি যায়, অর্থাৎ এইটুকু যায় কত? না 1 কিমি, এটা ঠিক আছে। তারপরে এদিকে মুখ করে বাঁ দিকে যাচ্ছে, বাঁ দিক মানে উপর দিক, এক্ষেত্রে বাঁ দিকটা কত? 17 কিমি, ঠিক আছে। এখন বলেছে এই যে এন্ড পয়েন্ট আর এটা স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট এটা এন্ড পয়েন্ট, এই দুটোর মধ্যে কত দূরত্ব? স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট কত দূরত্ব? সহজেই বেরিয়ে যাবে। দেখো, একটা সমকোণী ত্রিভুজ একটা তৈরি হচ্ছে, কিভাবে? এটাকে যদি যুক্ত করে দিই, এটাকে যদি যুক্ত করে দিই, একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তার বাহুটা কত? দেখো, ইয়েটা, ভূমিটা এখানে 7 আর এখানে 1টা, এটা 7 আর 1 টোটাল 8। আর হাইটটা কত? টোটাল তো 17, তার এখান থেকে 2টা বাদ দাও, টোটাল তো 17, তার এই যে 2টা আছে, সরি, টোটাল তো 17, এই যে এটা টোটালটা তো 17, এই 17-র মধ্যে কোনটা বাদ দেবে? 17-র মধ্যে এই এই 2টা যদি বাদ দাও, তাহলে কত থাকে বলো? 17-র মধ্যে যদি 2টা, এই যে এই 2টা, এই 2টা সমান, তাহলে 17 থেকে 2 বাদ দিলে এটা কত থাকে? এটা 15, হাইটটা হচ্ছে কত? 15। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের যদি ভূমিটা 8 হয়, লম্বটা 15 হয়, তাহলে অতিভুজটা হবে 17। অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা তোমাদের ট্রিপলেট গুলো করানো আছে, দেখে নেবে। 3 4 5 6 8 10, 5 12 13 আর 8 15 17, এই চারটা মেনলি মনে রাখবে, এই চারটা মনে রাখবে, 3 4 5 6 8 10, 5 12 13 আর 8 15 17, এই চারটা মেনলি তোমাদের কি হবে? বেশি আসে। তাহলে
সমকোণী ত্রিভুজ বলতে যার একটা কোণ সমকোণ, এই যে যার একটা কোণ 90 ডিগ্রি, যেমন এইটার এই কোণটা 90, যার একটা কোণ 90, ভূমি লম্ব আর অতি। 3 4 5, এটা 3 এটা 4 হলে এটা 5 হবে, এটা 6 এটা 8 হলে এটা 10 হবে, এটা 5 এটা 12 হলে 13 হবে, এটা 8 এটা 15 হলে এটা 17। ঠিক আছে, এটা হচ্ছে ট্রিপলেট গুলো মনে রাখবে, এই 4টা ট্রিপলেট কিন্তু মনে রাখবে, তোমাদের খুব হেল্পফুল হবে। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে এটা 8 এটা 15 পেয়ে গেলাম, এটা 8 এটা 15 পেয়ে গেলাম, তাহলে এটা অবভিয়াসলি কত হবে? 17। কত হবে এটা? তাহলে এখন কত দূরে? না 17 কিমি দূরে। কত দূরে? না 17 কিমি দূরে। চলো নেক্সট দেখো, 225 প্লাস 2.25 প্লাস 6.25। একটা তোমরা জিনিস ভাবো, 2.25 রুট 2.25, এটা 225 ভাবো। 225 মানে কত? কাজ স্কোয়ার 15। 625 ভাবো, এটা কাজ স্কোয়ার 25-এর। 225 কাজ স্কোয়ার 15, 625 কাজ স্কোয়ার 25, 225 কাজ স্কোয়ার 15, 625 কাজ স্কোয়ার 25। যখন এটা দুটোর আগে দশমিক আছে, রুটের আগে আসলে একটার আগে দশমিক, দুটোর আগে দশমিক, রুটের বাইরে আসলে একটার আগে দশমিক, ব্যাস। কত সুইফটলি হয়ে গেল, কত তাড়াতাড়ি হয়ে গেল যদি এই জিনিসগুলো, এই ট্রিকগুলো জেনে রাখো। 225 মানে কত? এটা 15 স্কোয়ার। 625 মানে কত? 25 স্কোয়ার। দশমিক টশমিক এখন দেখো, 225 15 স্কোয়ার, 625 25 স্কোয়ার। ঠিক আছে, যেহেতু দুটোর আগে দশমিক আছে, রুটের বাইরে আসলে একটার আগে দশমিক, দুটোর আগে দশমিক আছে, রুটের বাইরে আসলে একটার আগে দশমিক, তাহলে 1.5 প্লাস 2.5 টোটাল 4 হয়। রুট 4 মানে 2, 2 মানে 2.0 আর কি, 2 মানে 2.0। ওকে, চলো নেক্সট। 23 3x প্লাস 1/x সমান 5 হয়, তবে 27x³ প্লাস 1/x³ কত? একটা জিনিস তোমাদের বলি, 3x প্লাস 1/x সমান 5, এটা তোমাদেরকে উভয় দিকে কিউব করো, উভয় দিকে কিউব, এটা যেটা আছে উভয় দিকে কিউব। সূত্রটা কি? সূত্রটা একটু হিন্টস দিয়ে দিই, এ কিউ প্লাস বি কিউ, হিন্টস না বলেই দিই, সরি এ প্লাস বি তার হোল কিউ সমান এ কিউ প্লাস বি কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্র। হ্যাঁ, তাহলে এটা এ, এটাকে বি ধরছি পুরোটাকে, ঠিক আছে, মনে মনে ধরছি এটাকে এ, এই পুরোটাকে বি। তাহলে এ প্লাস বি তার হোল কিউ মানে এ কিউ প্লাস বি কিউ, সরি এটা মাইনাস 3ab, ঠিক আছে, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এখানে করছি ইন্টু এ প্লাস বি সমান 5-এর কিউব মানে 125, 5-এর কিউব মানে 5 5 25, 5 125, ব্যাস হয়ে গেল। 3-এর কিউব মানে কত? 27, x-এর কিউব মানে x³ প্লাস 1/x³ মাইনাস x কেটে গেল, মাইনাস 3 3 কত? 9 ইন্টু পুরোটার জন্য কত যাবে? এই যে এই মানটা পুরোটাই তো 5 আছে, এই মানটা পুরোটা কত? এই মানটা কত আছে এখানে? 5, তাহলে এটা 3 3 9, x কেটে গেল, 3 3 9 ইন্টু 5 সমান 125, 9 ইন্টু 5 45 হয়ে জানো, তাহলে 27x³ প্লাস 1/x³, 9 5 45, 45টা হয়ে গেল প্লাস 45, 170, 9 5 45 মাইনাস 45 হয়ে গেল প্লাস 45, মাইনাস 45 হয়ে গেলে প্লাস 45, 125 প্লাস 45 170, 170। কত হলো? 170। কত হলো? 170। ঠিক আছে, কার কোনো অসুবিধা? ওকে, চলো, এটাই তো চেয়েছি, আশা করি তোমাদের প্রবলেম হবে না, প্রবলেম হলে কমেন্ট বক্সে জানাবে। ওকে, চলো নেক্সট। রিজু এবং রিভু বয়সের পার্থক্য 12, ঠিক আছে, রিজু আর রিভু, রিজু আর রিভু 3:5, পার্থক্য কত? 3 আর 5-এর পার্থক্য 2, 2 সমান সমান 12, 1 সমান সমান 6, পার্থক্য 2 সমান সমান 12, 1 সমান সমান 6। রিভুর বয়স কত? রিভু হচ্ছে কত? 5, রিভু 5, 1 সমান 6 হলে 5 সমান 30, 1 সমান 6 হলে 5 সমান 30, এগুলো সব 5 সেকেন্ডের অঙ্ক, ঠিক আছে,
এগুলো সব 5 সেকেন্ডের বেশি লাগাবে না পরীক্ষাতে। 3:5 পার্থক্য যে 2, 2 সমান সমান কত 12, 1 সমান 6, আর রিভুটটা চেয়েছে মানে 5টা, 1 সমান 6 হলে 5 সমান 30, 1 সমান 6 হলে 5 সমান 30। নেক্সট 320 60%-এর 2/5, খুব ভালো। 320 60%-এর 2/5, 320 60%-এর 2/5 করো। 60% মানে 60/100, 2/5 করো। 0 0 0 0। 32 × 6 × 2 কত হয়? 32 × 12, 32 × 12 বলতে 384/5। ভাগটা করো, 5 7 35, 5 6 30, 76.8। খুব ইজি। 320 60% মানে 320 × 60/100, তার 2/5 ইন্টু 2 এর 5, 0 0 0 0, 32 6 ইন্টু 2, 384/5। ভাগ করে দেখো 76.8। ওকে, চলো। 5টি সংখ্যার গড় 50, যদি প্রত্যেক সংখ্যাকে 2 দিয়ে গুণ করা হয় গড় কত হবে? খুব ভালো অঙ্ক। প্রত্যেকটার গড় 50, গড় সেট ততটাই পরিবর্তন হবে যতটা পরিবর্তন প্রত্যেকটা সংখ্যা দিয়ে হবে। প্রত্যেকটা সংখ্যাকে যদি 2 দিয়ে গুণ করা হয় গড়ও 2 দিয়ে গুণ হবে, 100 হবে। প্রত্যেকটা সংখ্যাকে যদি 2 দিয়ে গুণ করা হয় গড়ও 2 গুণ হবে। প্রত্যেকটা সংখ্যাকে যদি 2 গুণ করা হয় গড়ও কি হবে না 2 গুণ হবে। প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করা হলে গড়ও 2 গুণ হবে, 100। যদি দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল 19 হয় তবে তাদের বর্গের যোগফল কত? খুব ভালো। দুটো স্বাভাবিক সংখ্যা ধরো এ আর বি, দুটো স্বাভাবিক সংখ্যা ধরো এ আর বি। দেখো একটা একটু কনসেপ্টেরও ব্যাপার আছে, একটু অ্যান্টিসিপেশনেরও ব্যাপার আছে, অর্থাৎ কি আমি ধরবো কোন দুটো সংখ্যা সেটারও একটা খুব ভাইটাল রোল আছে এখানে। দুটো স্বাভাবিক সংখ্যা এ আর বি, তাদের বর্গের বিয়োগফল, বর্গ বলতে স্কোয়ার, স্কোয়ারের বিয়োগফল 19। স্কোয়ারের বিয়োগফল কত? স্কোয়ারের বিয়োগফল 19। ঠিক আছে, এস প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সবাই জানো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি 19। এইসব অঙ্কে সবসময় বিয়োগফলটা দেখে নেবে 1 হবে, অলওয়েজ বিয়োগফলটা 1 হবে। তাহলে যোগফলটা কত হবে? 19, তবেই তো 19 1 কে 19 হবে। বিয়োগফলটা অবভিয়াসলি 1 হবে, আর যোগফলটা কত হবে? 19, তবেই তো 19 1 কে 19 হবে, উত্তরটা সঠিক আসবে। তাহলে দুটো সংখ্যা কত কত হবে? কার কার বিয়োগফল 1, যার যোগফল 19 হয়? 10 আর 9 এর। ভেরি গুড। 10 আর 9 এর বিয়োগফল 1 হয়, আর 10 আর 9 এর যোগফল 19। তাহলে একটা সংখ্যা 10, একটা সংখ্যা 9, তাহলে মিলে যাচ্ছে। 10 আর 9 যোগফল 19, 10 আর 9 এর বিয়োগফল 1, 19 1 কে 19। তাহলে একটা সংখ্যা 10, একটা সংখ্যা 9। একটু চেয়েছে কি? তবে তাদের বর্গের যোগফল কত, মানে 10 স্কোয়ার আর 9 স্কোয়ারের যোগফল চেয়েছে। বর্গের যোগফল মানে 10 স্কোয়ার আর 9 স্কোয়ারের যোগফল। 10 স্কোয়ার 100, 9 স্কোয়ার 81। বর্গের যোগফল বলতে স্কোয়ারের যোগফল। 10 স্কোয়ার 100, 9 স্কোয়ার 81, 181, 181, 100 প্লাস 81, 181। নেক্সট, একটি নৌকা স্রোতের অনুকূলে 35 কিমি/ঘন্টা। স্রোতের অনুকূল বলতে এক্স প্লাস ওয়াই, যেখানে এক্সটা নৌকার বেগ, ওয়াইটা স্রোতের বেগ। স্রোতের অনুকূলে বলতে একটা একটা নৌকা নদী বয়ে যাচ্ছে, স্রোতটা যেদিকে যাচ্ছে নৌকাটাও সেদিকে যাচ্ছে। স্রোতের একটা নিজস্ব গতিবেগ আছে, নৌকা একটা নিজস্ব গতিবেগে যাচ্ছে। নৌকার বেগ অলওয়েজ এক্স ধরবো, আর একবার বলছি, নৌকার বেগ অলওয়েজ এক্স ধরবো, স্রোতের বেগ অলওয়েজ ওয়াই ধরবো। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে বলতে নৌকা স্পিডে যাবে, যেদিকে স্রোতটা যাচ্ছে সেদিকে নৌকাটা যাচ্ছে, নৌকাটা স্পিডে যাবে। তখন স্রোতের অনুকূলে বেগ এক্স প্লাস ওয়াই, যেটা 35, আর স্রোতের প্রতিকূলে বেগ এক্স মাইনাস ওয়াই, যেটা 17। এখানে আমার করতে হবে কি, স্রোতের বেগ কিটা চেয়েছে দেখে নাও। আমার স্রোতের বেগ মনে ওয়াইটা চেয়েছে, স্রোতের বেগ মনে আমার কিটা চেয়েছে, স্রোতের বেগ মনে ওয়াইটা চেয়েছে। ওয়াইটা কত? ওয়াইটা কত ধরবো বলো? ওয়াইটা কত করবো? দেখো, যখন দুটো জিনিসের যোগফল জানো, দুটো জিনিসের বিয়োগফল জানো, প্রথমটা হবে যোগ করে 2 দিয়ে ভাগ। দুটো জিনিসের যোগফল জানো, দুটো জিনিসের বিয়োগফল জানো, প্রথমটা হবে যোগ করে 2 দিয়ে ভাগ, কিন্তু দ্বিতীয়টা হবে ওয়াইটা হবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। যদি এক্সট্রা যাইতো যোগ করে 2 দিয়ে ভাগ করতাম, যেহেতু ওয়াইটা চাইছে, স্রোতের বেগ মানে ওয়াই,
ওয়াইটা চাইছে, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 18/2 9 কিমি পার আওয়ার। 18/2 9 কিমি পার আওয়ার। তাহলে এক্স প্লাস ওয়াইটা 35, এক্স মাইনাস ওয়াইটা 17, এক্সটা কত যোগ করে 2 দিয়ে ভাগ হতো। যখন দুটো জিনিসের যোগফল জানবো, যখন দুটো জিনিসের বিয়োগফল জানবো। এক্সটা কত হবে যোগ করে 2 দিয়ে ভাগ, ওয়াইটা হবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। 35 মানে 17, 18/2 মানে 9। ঠিক আছে, চলো নেক্সট। 42 সেমি ব্যাসার্ধের একটি গোলাকার তারকে একটি আয়তক্ষেত্রে পরিণত করা হলো, যার বাহুর অনুপাত 6:5। আয়তক্ষেত্রটির ছোট বাহুর মাপ বের করো। দেখো 42 সেমি ব্যাসার্ধের একটি গোলাকার তার, এটা সেন্টার, এটাকে কেন্দ্র করে একটা গোলাকার তার 42 সেমি হচ্ছে ব্যাসার্ধ। তারটা কতটা লম্বা সেটা বার করতে হবে। তারটা এর পরিধির সমান লম্বা। পরিধি মানেই হচ্ছে তারটা কতটা লম্বা। তারটা কতটা লম্বা এর পরিধির সমান। পরিধির সূত্র কি? 2πr। পায়ের মান 22/7, আর এর মান 42। পরিধি মানে হচ্ছে তারটা কতটা লম্বা। তারটা কতটা লম্বা, তারটা হচ্ছে 2πr লম্বা। 2πr মানে 2 × 22/7 × r, আর হচ্ছে 42। 7 6 42, 6 2 12, 264 সেমি লম্বা। গুণটা করো, 264 হবে। 264 সেমি তারটা লম্বা। এই 264 সেমি তারটাকে করবো একটা আয়তক্ষেত্র। তারটাকে করবো একটা আয়তক্ষেত্র, যার একটা দৈর্ঘ্য 6, প্রস্থ 5। তাহলে পরিসীমাটা কত? 2 × দৈর্ঘ্য যুক্ত পরিসীমাটা হচ্ছে 264। তাহলে এর পরিধিটা কত? এর পরিধি হচ্ছে 264। তারটা কতটা লম্বা? 264। এই তারটাকেই আবার আয়তক্ষেত্র করব। আয়তক্ষেত্রটা তো চেঞ্জ হবে না, আয়তক্ষেত্রের পরিধিটা 264 থাকবে, তারটা 264। তাহলে পরিসীমাটা 264 থাকবে, যেটা হচ্ছে কিনা 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ 6 + 5। তাহলে 6 + 5 কত হয়? 11। তাহলে এখানে 2 × 11 = 264। 2 × 6 + 11 = 264। 11 2 22, 11 4 44, 2 1 2, 2 12 24। তাহলে 1 = 12। চেয়েছে আয়তক্ষেত্রের ছোট বাহুর দৈর্ঘ্য। ছোট বাহুটা হচ্ছে 5। কত? ছোট বাহুটা 5। 1 = 12 হলে 5 = হচ্ছে 60। 1 = 12 হলে 5 = 60। এটা অপশানে ভুল আছে, এটা 60 হবে। কত হবে? 60 সেমি। তাহলে আমরা কি করলাম? প্রথমে তারটা কতটা লম্বা বার করলাম। তারটা কিভাবে বার করবো না, বৃত্তের পরিধির সমান তারটা লম্বা। বৃত্তের পরিধি কত না? 2πr। আর এর মান 42। ব্যাসার্ধটা 42, পায়ে তো জানো 22/7। 7 6 42, 2 × 22 × 6 264 হয়। তারটা 264 সেমি লম্বা। ওই তারটাকে আমরা আয়তক্ষেত্রের রূপ দিচ্ছি। তাহলে আয়তক্ষেত্রের রূপ দিচ্ছি বলতে আয়তক্ষেত্রের পরিসীমাটা তো সেম থাকবে। আয়তক্ষেত্রের পরিসীমাটা তো 264 থাকবে, যেহেতু তারটা 264। পরিসীমার সূত্র কি? 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান 264। 2 × 11 = 264। 11 24, 2 12। তাহলে 1 = 12। তাহলে ছোট বাহুটা কত? 5। 1 = 12 হলে 5 = 60। 1 = 12 হলে ছোট বাহুটা হচ্ছে 5 = 60। চলো নেক্সট। সীমন্তিকা দুটি রেডিও প্রতিটি 2000 টাকা দরে বিক্রি করলো। একটিতে সে 16% লাভ এবং অন্যটিতে 16% ক্ষতি করলো। তাহলে সামগ্রিকভাবে তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো? তাহলে একটাতে 16% লাভ, একটাতে 16% ক্ষতি। প্লাসে মাইনাসে মাইনাস, 16 × 16/100। +16 -16 কত হয়? 0। 0 দরকার নেই। মাইনাস 16 16 কত হয়? 256/100। দুটো শূন্যের জন্য 2 ঘর আগে দশমিক। একটা লাভ একটা ক্ষতি। +16 -16, প্লাসে মাইনাসে মাইনাস, 16 × 16/100। তাহলে -256/100, দুটো শূন্যের জন্য 2 ঘর আগে দশমিক। 2.56%। 2.56%। ওকে, চলো নেক্সট। কোন একটি শহরে জনসংখ্যা 15% প্রতি বৎসরে বৃদ্ধি প্রাপ্ত হয়। ঠিক আছে, যদি 2009-এর শেষে জনসংখ্যা 4000 হয়, তাহলে 2011 শেষে কত ছিল? কত হবে বলা উচিত ছিল। ঠিক আছে, 4000। তাহলে 2 বছর বাড়বে 15% করে। 2 বছর বাড়বে 15% করে। 5 23-এ, 5 20-তে, 5 23-এ, 5 20-তে।
শূন্য 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 শূন্য, 2 দুগুণে 4, 4 10 40, 23 23 কত হয় 6, 23 23 529 হয়, 529 আর 5290। দেখো 5 23 5 20, 5 23 5 20, শূন্য 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 কেটে গেল, 2 2 4, 4 10 40, 23 23 529 আছে 5290, 23 23 529 হয় 5290। এরকম ভাবে তাড়াতাড়ি ক্যালকুলেশন গুলো কিন্তু তাড়াতাড়ি করতে হবে, শুধু অঙ্ক শেখা নয়, ক্যালকুলেশনও তোমাদেরকে কিন্তু তাড়াতাড়ি করতে হবে। যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করবে পরীক্ষাতে স্কোর বেশি করতে পারবে। ওকে, অঙ্কতে সময়টা কিন্তু ভাবো না, অঙ্ক সময় কনজিউমিং সাবজেক্ট, অঙ্ক কিন্তু সময় সেভিং সাবজেক্ট, টাইম সেভিং সাবজেক্ট। ওকে, নেক্সট, কোন একটি সংখ্যার 78% এবং 59%-এর মধ্যে পার্থক্য 323, এটার পার্থক্য কত হয় 19%। দেখেই বলে দেবে তো তোমরা, এটা পার্থক্য কত 19% সমান 323, 19 এককে 19 এককে 19 সাতে 1 সমান সমান 17, 19 দিয়ে ভাগ করো, তাহলে 62% সমান কত, 1 সমান 17 হলে 62% সমান কত, 62 ইন্টু 17 করো। দেখো 7 দুগুণে যেহেতু 14, শেষে যেহেতু 4 হয়, তাহলে এখানে আমাদের 4 শেষে কত আছে 1054তেই আছে, একমাত্র 1054তেই আছে। এটা দেখেও একটু বুঝতে পারবে যে অপশনে কোনটা হবে, 2 7 14, শেষে 4 তো হবেই, এখানের মধ্যে কোনটা অপশন শেষে 4 আছে, একমাত্র অপশন এতে আছে 1054। এরকম ভাবে কিন্তু বুঝতে হবে, এরকম ভাবে কিন্তু অঙ্কগুলো বুঝতে হবে। ওকে, চলো নেক্সট, গুণটা করে দেখে নিতে পারো 62 ইন্টু 17, কিন্তু আমি সাজেস্ট করবো যে তোমরা কিন্তু গুণটা এখন আপাতত করবে, পরীক্ষার সময় এরকম শর্ট ট্রিক অ্যাপ্লাই করবে, মানে মাথাটা খাটাবে, কিন্তু এখন যত বেশি যোগ গুণ বিয়োগ করবে তত কিন্তু তোমাদের ইমপ্রুভ হবে তোমাদের ক্যালকুলেশনটা। ওকে, 0.88 মিটার 3 লোহা থেকে 14 মিটার দৈর্ঘ্য এবং 4 সেমি ব্যাস বিশিষ্ট কতগুলি দণ্ড পাওয়া যায়। এই জিনিসটা একটু ভুল আছে, বুঝলে, এটা কিছু প্রিন্টিং মিস্টেক আছে। 3 লোহা থেকে বলতে না, একটু ডাটা ভুল আছে, মানে প্রিন্টিং এ অসুবিধা, এমনিতে অঙ্কটা ঠিক আছে, প্রিন্টিং এ অসুবিধা আছে। আচ্ছা, এটাও আমরা মার্ক করে দিচ্ছি, ঠিক আছে, পরের দিন এটা রেকটিফাই করে করো। নেক্সট, এটা আবার কি, নেক্সট, একটি সংখ্যার 48% ওভারলাইন বলে কিছু হয়, তখন ওভারলাইন 96 কিছু হয় না। নেক্সট, একটি সংখ্যার 48% অন্য আর একটি সংখ্যার 60%-এর সমান, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত। তাহলে একটি সংখ্যার 48%, a ইন্টু 48, দ্বিতীয় সংখ্যার 60%, তাহলে b ইন্টু 60, a ইন্টু 48 সমান b ইন্টু 60, একটি সংখ্যার 48%, অপর একটি সংখ্যা 60% সমান b ইন্টু 60, 12 4 12 5, তাহলে a বাই b সমান 5/4, 5:4, a বাই b সমান 5/4 না 5:4, অপশন সি, a বাই b সমান 5/4, 5:4। প্রথম সংখ্যাটির 48% সমান দ্বিতীয়টির 60%, a ইন্টু 48 সমান b ইন্টু 60, 12 4 12 5, a বাই b সমান 5/4। নেক্সট, দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল 6723, বড় সংখ্যাটি কত। দেখো এটাও কিন্তু বোঝার আছে, মানে অপশন দেখেও অনেকটা করা যাবে। কিভাবে, ধরো বড় সংখ্যাটা 89, তাহলে ছোট সংখ্যাটা 87 হবে। এই 7 7 9 63 শেষে কি আছে 3 হতে পারে, এটা একটা হতে পারে, পসিবিলিটি আছে। কিন্তু 85টা কি হতে পারে, 85 বড় সংখ্যা, ছোট সংখ্যাটা তাহলে 83 হবে, যেহেতু পরপর বলেছে না 85, তাহলে ছোট সংখ্যাটা 83 হবে। 3 5 15, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। গুণফল তো শেষে 5 আসছে, কিন্তু গুণফল শেষে 3 আছে, এটা থাকে 91 বড় সংখ্যা, ছোট সংখ্যা কত হবে 89, তাহলে এটাও হতে পারে না। 9 কে 9 আসছে, এটাও হতে পারে না। এটা হতে পারে, হতে পারে, বড় সংখ্যা 83, ছোট সংখ্যা 81, এটাই হতে পারে বেশিরভাগ। 3 1 কে 3 আসছে, হতে পারে, 3 8 3 1 8 8, 8 3 24, 8 8 64, 2 66, দেখা যাক, 3 2 7 6, 6723, তাহলে অ্যান্সার হচ্ছে 83। বড় সংখ্যাটা কত 83, ছোট সংখ্যাটা কত 81, 83 ইন্টু 81 6723, 83 ইন্টু 81 6723। কেন এটা হবে, এটা হবে না, এটা দেখো অনেকটাই বড় হচ্ছে, এটা প্রায় 90-র কাছাকাছি, এটা এই দুটোই প্রায় 90-র কাছাকাছি, কিন্তু এটা আমার
6723, 90 90 গুণ করলে কত হয় 8100, 80 80 গুণ করলে কত হয় 6400। তাহলে কোনটা কাছাকাছি? এটা বেশি কাছাকাছি ছিল। এরকম ভাবে একটু মাইন্ডটাকে খেলাবে, মাইন্ডটাকে একটু দেখবে যে কি হয়। প্রথমত একক স্থানীয় অঙ্কটা দেখবে, গুণ করলে একক স্থানীয় অঙ্কটা মিলছে কিনা এটার সাথে, ঠিক আছে, তাহলেই হবে। নেক্সট 60/15 সমান x/1/4, এটা হচ্ছে এক্স। চারটা উপরে করে নাও, তাহলে 4x, নিচে একের লেখার আর দরকার নেই। 15 4 60, 4 4 কেটে গেল, হাতে রইল 1। আচ্ছা, যারা বুঝতে পারলে না আমি আরেকবার করছি। 15 4 60 এটা করার অসুবিধা নেই। তাহলে এখানে 4/1, 4/1, এই চারটা উপরে গুণ হয়ে যাবে এক্স এর সাথে, 4 × x, 4 4 কেটে গেল। তাহলে এক্স এর মান কি? কিছুই তো নেই আর কোথাও, 1 আছে, এক্স এর মান 1। এক্স এর মান কত? 1। এক্স এর মান 1। চলো আজকে লাস্ট অঙ্ক। একটি সমকোণী ত্রিভুজে বি কোণটি সমকোণ। যদি এবি 24 হয় এবং বিসি 7 mm হয়, তাহলে এসি কত? তাহলে বি কোণটি সমকোণ, এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, বি কোণটা সমকোণ, অর্থাৎ এটা সমকোণ এ বি সি। যদি এবি 24 হয়, লম্বটা 24, বিসি 7, এটা 7 হয়, তাহলে এটা কত? অতিভুজটা কত? দেখো, যে ট্রিপলেট 3টা লেখালাম তার মধ্যে বোধহয় এটা ছিল না, আচ্ছা, এটা বার করা যাবে। আমরা জানি সমবাহু ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার, মানে 7 স্কোয়ার 49, লিখে দিই কনফিউজ হয়ে যাবে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। 7 স্কোয়ার 49, 24 স্কোয়ার কত? 576, যোগ করলে কত হয়? 625। তাহলে অতিভুজের স্কোয়ার সমান 625। তাহলে অতিভুজটা কত? 25। অতিভুজের স্কোয়ার যদি 625 হয়, তাহলে অতিভুজটা কত? অতিভুজটা হচ্ছে 25। 625 টাকা স্কোয়ার, 25 স্কোয়ার, তাহলে অতিভুজটা হচ্ছে 25। অর্থাৎ এসিটা কত? এসিটা হচ্ছে 25। এসিটা কত? এসিটা হচ্ছে 25। ঠিক আছে, আজকের মতো এই কোশ্চেনগুলো ছিল, প্রায় 40টা কোশ্চেন আমরা করলাম। বা নেক্সট দিনে বাকি অঙ্কগুলো আমরা কিন্তু বাকি রইলো সেগুলো কিন্তু আমরা নেক্সট ভিডিওতে করব। ওকে, আজকের মতো বাই বাই।